গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হরউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। আমরা কেন অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছি? ওই মহিলাকে তো বলতে গেলে চিনিই না কেউ। শার্টের সবচেয়ে প্রথম বোতামটা নিয়ে হিমশিম খাচ্ছে জনি হোয়াইটহেড। বারবার চেষ্টা করছে, কিন্তু বোতামটা কিছুতেই ঢোকাতে পারছে না সেটার ঘরে। আসল কথা হলো, ওর ঘাড়ের পরিধির তুলনায় কম হয়ে গেছে শার্টের কলারের বের। ইদানিং ওর মনে হচ্ছে ওর সব কাপড় ছোট হয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে সেসব জ্যাকেট পরছে সে, কাঁধের কাছে টাইট হয়ে যাচ্ছে সেগুলো। আরো কিছুক্ষণ চেষ্টা করার পরও যখন ব্যর্থ হলো, সে বিরক্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল নিজের ওপর। একটা চাপড় বসিয়ে দিল ব্রেকফাস্ট টেবিলের ওপর। লোকটার সামনে একটা প্লেট ঠেলে দিল ওর স্ত্রী জেমা। আজ কমপ্লিট ইংলিশ ব্রেকফাস্ট তৈরি করেছে মেয়েটা। 2টো ডিম, বেকন, সসেজ, টমেটো আর ফ্রাইড স্লাইস। এই মেনু জনির খুব পছন্দ। সবাই যাবে সেখানে, বলল জেমা। তার মানে এই না আমাদেরও যেতে হবে? আমরা না গেলে লোকে বাজে কথা বলবে যে। তাছাড়া সেখানে যাওয়াটা আমাদের ব্যবসার জন্য ভালো। মিসেস ব্ল্যাকস্টোন মারা গেছেন, তাই তার ছেলে রবার্ট এখন চাইবে পুরো বাড়ি খালি করে ফেলতে। মানে অনেক কিছুই বিক্রি করে দিতে চাইবে সে। কপাল ভালো থাকলে ভালো কিছু পেয়েও যেতে পারো। অকাজে জিনিস ছাড়া কিছু পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমার। ছুরি আর কাটা তুলে নিল জনি, খেতে শুরু করলো। তবে তুমি ঠিকই বলেছ, নিজেদের চেহারা যদি না দেখালে লোকে বদনাম করবে আমাদের। স্যাক্সবি অন ইভেনে অল্প কয়েকটা দোকান আছে, জেনারেল স্টোর আছে। সেখানে যার যা লাগে সেগুলো প্রায় সবই আছে। ঝাড়ু, বালতি থেকে শুরু করে কাস্টার্ড পাউডার, এমনকি বিভিন্ন রকমের জ্যাম, সবই পাওয়া যায়। ছোট্ট ওই দোকানে এত জিনিস আটে কি করে, সেটা আসলেই যেন অলৌকিক একটা ঘটনা। ওই দোকানের পেছনে আছে কসাইয়ের দোকান, সেটা পরিচালনা করেন মিস্টার টার্নস্টোন। সেখানে ঢোকার রাস্তা আলাদা। প্লাস্টিক ঝুলিয়ে মাছি ঠেকানোর ব্যবস্থা করা হয়েছে সেখানে। প্রতি মঙ্গলবারে মাছের ভ্যান আসে। তবে কারো যদি বিদেশি কোনো কিছু অথবা অলিভ অয়েলের দরকার হয়, তাহলে তাকে যেতে হবে বাথে। ওটা গ্রামের জেনারেল ইলেকট্রিক স্টোর, ভিলেজ স্কোয়ার এক কোণায় অবস্থিত। তবে লাইট বাল্ব বা ফিউজের দরকার না হলে সেখানে সাধারণত যায় না কেউ। সেখানকার বেশিরভাগ জিনিসই ধুলো ধূসরিত আর পুরনো। একটা বুকশপ আছে গ্রামে, আর আছে একটা টি রুম। তবে সেগুলো চালু থাকে শুধু গরমকালে। ভিলেজ স্কোয়ার ছাড়িয়ে কিছুটা এগোলে ফায়ার স্টেশনের আগে একটা গ্যারেজ আছে। বিভিন্ন রকমের মোটর অ্যাক্সেসরিজ বিক্রি করা হয় সেখানে। লন্ডন থেকে এই গ্রামে এসেছে জনি আর জেমা হোয়াইটহেড। পুরনো পোস্ট অফিসটা কিনে নিয়েছে ওরা। অনেকদিন ধরে খালি পড়েছিল ওটা। নিজেদের নামে ওই জায়গায় একটা অ্যান্টিক শপ চালু করেছে। গ্রামবাসীদের অনেকে মন্তব্য করেছে, জনি আর জেমা যদি অ্যান্টিক শব্দটা বদলে টুকরো টাকরা শব্দটা বসিয়ে দিত ওদের দোকানের সাইনবোর্ডে, তাহলে ভালো হতো বেশি। কারণ ওই দোকানে যত না অ্যান্টিক জিনিস আছে, তার চেয়ে অনেক বেশি আছে হাবিজাবি জিনিস। পুরনো ঘড়ি, টবি জগ, কাটলারি, ক্যান্টিন, কয়েন, মেডেল, তেলচিত্র, পুতুল, ফাউন্টেন পেন, কি নেই সেখানে। তবে গ্রামবাসীদের কেউ সেসব কিছু কেনে না। সেটা আলাদা কথা। দোকানটার বয়স 6 বছর হয়ে গেছে। সেটার উপরতলা একটা ফ্ল্যাটে থাকে হোয়াইটহেড দম্পতি। জনি খাটো, চওড়া কাঁধের অধিকারী, মাথা জুড়ে টাক পড়ে গেছে, মুটিয়ে যাচ্ছে ইদানি। ব্যাপারটা সে লক্ষ্য করুক বা না করুক, ওর স্ত্রী আকারে ওর তুলনায় 3 ভাগের 1 ভাগ হবে হয়তো। আজ সে কালো একটা ড্রেস পরেছে। রান্না করা কোনো কিছু খাচ্ছে না আজ ব্রেকফাস্টে। নিজের জন্য 1 কাপ চা ঢেলে নিয়েছে, আরেকটা টোস্টের একটুখানি চিবাচ্ছে। স্যার ম্যাগনাস আর লেডি বাই থাকবেন না, বলল জনি। কোথায় থাকবেন না? শেষকৃত্য অনুষ্ঠানে। এই উইকেন্ডের আগে গ্রামে ফিরতে পারবেন না তারা। তোমাকে কে বলল? কেউ বলেনি, তবে আমি শুনেছি। পাবে কথা বলছিল কয়েকজন লোক। কি বলছিল? দক্ষিণ ফ্রান্স অথবা অন্য কোথাও গেছেন স্যার ম্যাগনাস আর লেডি পাই। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকেই, কিন্তু পারেনি। একটা সসেজ নিল জনি। মিসেস ব্ল্যাকস্টোনের মৃত্যুর খবর যখন শুনতে পাবেন স্যার ম্যাগনাস খুশি হতে পারবেন না।
কারণ ওই মহিলাকে খুবই পছন্দ করতেন তিনি। খুবই ঘনিষ্ঠ ছিল তাদের দুজনের সম্পর্ক। খুবই ঘনিষ্ঠ বলতে কি বোঝাতে চাইছো? নাক কুচকে গেছে জেমার। না, তুমি যা ভাবছো সেরকম কিছু না। স্ত্রী থাকতে ওরকম কিছু করার সাহস পাবেন না তিনি। তাছাড়া মিসেস ব্ল্যাকস্টোন ছিলেন খুবই সাদামাটা একজন মহিলা, তার প্রতি আকৃষ্ট হওয়ার কথা না কারো। তবে একটা কথা কি, ওই মহিলা কিন্তু বলতে গেলে আকৃষ্ট হওয়ার কথাও না। পূজা করতেন স্যার ম্যাগনাসকে। বছরের পর বছর ধরে বাড়িতে হাউসকিপারে কাজ করেছেন তিনি। রান্না করেছেন, ধোয়া মোছার কাজ করেছেন, অর্ধেক জীবনী কাটিয়ে দিয়েছেন ওই বাড়িতে। আমি নিশ্চিত মিসেস ব্ল্যাকস্টোনের মৃত্যুর খবর যদি শুনতেন স্যার ম্যাগনাস, তাহলে তাকে চিরবিদায় দেওয়ার জন্য রীতিমতো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতেন। সেক্ষেত্রে যারা দাফন করছে মিসেস ব্ল্যাকস্টোনকে, তারা স্যার ম্যাগনাসের ফিরে আসার অপেক্ষা করলেই পারত। মিসেস ব্ল্যাকস্টোনের ছেলে আর দেরি করতে রাজি না। ওকে দোষ দিয়েও লাভ নেই আসলে। মায়ের অকাল মৃত্যুতে মনে চোট পেয়েছে বেচারা। নীরবতা। কেউ কোনো কথা বলছে না। ব্রেকফাস্ট শেষ করলো জনি। ওকে এক দৃষ্টিতে দেখছে জেমা। প্রায় এই কাজ করে মেয়েটা। স্বামীর বাহ্যিক প্রশান্ত অবয়বের আড়ালে কি আছে তার জন্য দেখার চেষ্টা করে সে। যেন এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করে যা গোপন করার চেষ্টা করছে ওর স্বামী। হঠাৎ বলল, ওই মহিলা এখানে কি করছিলেন? কার কথা বলছো? মিসেস ব্ল্যাকস্টোন? হ্যাঁ। কোন দিনের কথা বলছো? গত সোমবার এখানে এসেছিলেন তিনি। কই না তো। ছুরি আর কাটা নামিয়ে রাখলো জনি। খাওয়া শেষ করেছে তাড়াহুড়ো করে। আমাকে মিথ্যা বলো না জনি, দোকান থেকে বের হতে দেখেছি আমি মিসেস ব্ল্যাকস্টোনকে। ওহ, দোকান? অপ্রস্তুত হাসি হাসল জনি। আমি ভেবেছিলাম তুমি আমাদের ফ্ল্যাটের কথা বলছো। যা হোক, হ্যাঁ, দোকানে এসেছিলেন মিসেস ব্ল্যাকস্টোন, কিন্তু কেন এসেছিলেন তিনি সেটার মনে নেই আমার। তবে যতদূর মনে পড়ে, কোনো একজনের জন্য কোনো একটা উপহারের ব্যাপারে কি যেন বলেছিলেন তিনি, তবে সেটা কিনেননি শেষ পর্যন্ত। যা হোক, বেশিক্ষণ ছিলেন না তিনি দোকানে, এই ধরো মিনিট দুয়েক। জনি যখন মিথ্যা কথা বলে, জেমা তখন সেটা টের পায় সব সময়। মিসেস ব্ল্যাকস্টোনকে আসলেই দোকান থেকে বের হতে দেখেছে সে, এবং দেখা মাত্র বুঝেছে কোথাও কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু কথাটা বলেনি তখন জনিকে। এবং এখনো চাপাচাপিও করল না ওর স্বামীকে। এই ব্যাপারটা নিয়ে আসলে ঝগড়ায় জড়িয়ে পড়তে চায় না সে জনির সঙ্গে, বিশেষ করে ওরা দুজন যখন অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছে তখন। শেষ যেবার মিসেস ব্ল্যাকস্টোনের সঙ্গে দেখা হয়েছিল জনি হোয়াইটহেডের, সেদিনের কথা কিন্তু ভালো মতোই মনে আছে ওর। আসলেই দোকানে এসেছিলেন ওই মহিলা, এবং দোকানের ভেতরে ঢোকা মাত্র একের পর এক অভিযোগ করতে শুরু করেন। বলেন প্রতিটা অভিযোগের পক্ষে নাকি প্রমাণ আছে তার কাছে। সেই থেকে জনি নিজেকে বারবার প্রশ্ন করছে, মিসেস ব্ল্যাকস্টোন কিভাবে জানতে পারলেন? বলা নেই কওয়া নেই, জনিকে কেন সন্দেহ করলেন তিনি? সেদিন এসব প্রশ্নের জবাব দেননি মিসেস ব্ল্যাকস্টোন, তবে নিজের অবস্থানটা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। কুত্তি, এসব কথা স্ত্রীকে কখনো বলেনি জনি, বলার ইচ্ছাও নেই। তবে মিসেস ব্ল্যাকস্টোন যে মারা গেছেন সেজন্য যার পরনে সন্তুষ্ট সে। আপাদমস্তক কালো কাপড় পরেছেন ক্ল্যারিসা পাই। প্রমাণ সাইজের আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। দেখছেন নিজেকে, দেখছেন কুচকে যাওয়া অবকুণ্ঠন আর 3 পালকওয়ালা হ্যাটটা বেশি বেশি হয়ে গেছে কিনা। ঝোঁকের মাথায় উঠে কিনে ফেলেছিলেন তিনি বাঁধের একটা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে। আফসোস করেছিলেন কিছুক্ষণ পরে, তবে আজ ওই হ্যাট পরা কারণ একটাই, তিনি চান সুন্দর দেখাক তাকে। গ্রামবাসীদের প্রায় সবাই যাবে মিসেস ব্ল্যাকস্টোনের অন্ত্যেষ্টিক্রিয়া। ওই মহিলার দাফন শেষে কুইন্স আর্মসে কফি আর সফট ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে। তাতে নিমন্ত্রণ জানানো হয়েছে ক্লারিসাকে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাটটা কি পরে যাবেন তিনি নাকি পরবেন না? সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে ওটা সাবধানে সরালেন মাথা থেকে, নামিয়ে রাখলেন হলের টেবিলের ওপর। তার মাথার চুল ঘন কালো, নতুন কাটিং করিয়েছে তিনি চুলে, এবং সেটা দেখা মাত্র সিদ্ধান্ত নিলেন হ্যাট পরবেন, কারণ ওই কাটিংয়ে হাস্যকর দেখাচ্ছে তাকে। লিপস্টিক বের করলেন তিনি, সাবধানে লাগাচ্ছেন ঠোঁটে। এবার মনে হয় আগের চেয়ে সুন্দর লাগছে তাকে। অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হতে আরো মিনিট 40 বাকি আছে, এবং সবার আগে ওই অনুষ্ঠানে হাজির হতে চান না ক্ল্যারিসা।
কিন্তু কথা হচ্ছে লম্বা সময় আছে হাতে, এতক্ষণ কি করবেন তিনি? রান্নাঘরে গিয়ে ঢুকলেন তিনি। ব্রেকফাস্ট বানানোর পর এটো তৈজস এখনো পড়ে আছে সিঙ্কে, ধোয়া হয়নি। কিন্তু এখন ওই কাজ করতে চান না তিনি, কারণ এখন নিজের সবচেয়ে ভালো কাপড়টা পরে আছেন। টেবিলের উপর উল্টো করে রাখা আছে একটা বই। ওটা জেন অস্টিনের কতবার পড়েছেন তার নিজেও বলতে পারবেন না, অথচ এখন ওই বই ছুঁয়ে দেখারও তাগিদ অনুভব করছেন না। আজ বিকেলে আবার বসতে হবে এমা উডহাউসকে নিয়ে। নাকি রেডিও শুনবেন আজ বিকেলে, অথবা এক কাপ চা আর টেলিগ্রাফ পত্রিকাটা নিয়ে বসে পড়া যেতে পারে, শব্দের ধাঁধা মেলানো যায়। হ্যাঁ, সিদ্ধান্ত নিলেন তিনি, ওই কাজই করবেন। আধুনিক একটা বাড়িতে থাকে ক্ল্যারিসা। ওটা জর্জিয়ান আমলের, বানানো হয়েছে বাঁধ থেকে আনা পাথর দিয়ে। বাড়ির ট্যারেসে আছে সুদৃশ্য বারান্দা আর বাগান। ওরকম কোনো বাড়িতে থাকলে জেন অস্টিন পড়ার দরকার নেই, কারণ বাড়ির বাইরে বের হলেই হাজির হওয়া যায় ওই লেখিকার জগতে। রান্নাঘরটা ছোট, চৌকোনা, জানালায় নেটের পর্দা আছে, ম্যাজেন্টা রং করা হয়েছে দেয়ালে। জানালার গোবরাটে শোভা পাচ্ছে অ্যাসপিড্রিস্ট্রা। ওয়েলস কাঠে বানানো ড্রেসারের একদিকে ঝুলছে একটা কাঠের ক্রুসিফিক্স। এই ক্রুসিফিক্স দেখে নিজের প্রতিটা দিন শুরু করেন ক্ল্যারিসা। ব্রেকফাস্ট টেবিলের দিকে তাকালেন তিনি। কয়েকটা জিনিস আছে সেখানে, একটা প্লেট, একটা ছুরি, একটা চামচ, মার্মালেডের একটা আধখালি জার। ওসব দেখে নিজের একাকিত্ব আরো বেশি করে টের পেলেন তিনি। এখানে আসাটা উচিত হয়নি তার। জীবনটা একটা হাস্যকর অনুকরণ ছাড়া আর কিছু মনে হয় না তার কাছে। মাত্র 12টা মিনিট বদলে দিয়েছে তার জীবনটাকে। 12টা মিনিট। কেতলিটা তুলে নিলেন তিনি, চুলার উপর বলতে গেলে আছড়ে ফেললেন। হাতের হিংস্র এক মোচড়ে চালু করলেন গ্যাসের সরবরাহ। জন্ম নেওয়ার সময় তারতম্যের কারণে একটা মানুষের জীবন কেন বদলে যাবে? ক্ল্যারিসা যখন ছোট ছিলেন, যখন পায়ে হলে ছিলেন, তখন এত কিছু বুঝতেন না। তিনি আর ম্যাগনাস ছিলেন যমজ, দুজনেই ছিলেন সমান, লালিত পালিত হচ্ছিলেন পায়ে হলের সমস্ত সম্পদ আর সুযোগ সুবিধায়। বাকি জীবন সেই সম্পদ সমানভাবে ভোগ করার কথা তাদের দুজনের। অন্তত ক্ল্যারিসা ওই কথাই ভাবতেন সবসময়। কিন্তু মানুষ যা ভাবে তা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। জন্ম নেওয়ার সময় তারতম্যের কারণে একটা মানুষের জীবন কেন বদলে যায়, সে প্রশ্নের জবাব এখন জানা আছে ক্ল্যারিসার। প্রশ্নটার জবাব তাকে সবার আগে জানিয়ে দিয়েছিলেন ম্যাগনাসই। তিনি আগে জন্মেছেন এবং তিনি পুরুষ, তাই পাই পরিবারের প্রাচীন প্রথা অনুযায়ী সমস্ত স্টেট আর পারিবারিক উপাধি পাবেন একমাত্র তিনি, এবং এই ব্যাপারে কিছুই করার নেই কারো। ক্ল্যারিসা প্রথমে ভেবেছিলেন বিদ্বেষে বশবর্তী হয়ে ওসব কথা বলছেন ম্যাগনাস, কিন্তু আসল কথাটা জানতে বেশি সময় লাগেনি তার। পারিবারিক প্রথা কখনো কখনো খুবই নিষ্ঠুর। ক্ল্যারিসার বয়স যখন 25-এর কাছাকাছি, তখন একদিন এক গাড়ি দুর্ঘটনায় মারা যান তার বাবা মা। ম্যাগনাস তখন অনেকটা আপনা আপনি মালিক হয়ে যান পাই এস্টেটের, এবং সেই মুহূর্ত থেকে অবস্থার পরিবর্তন ঘটে ক্ল্যারিসার। একজন অতিথিতে পরিণত হন তিনি নিজের বাড়িতে, এবং টের পান অনাকাঙ্ক্ষিত একজন মানুষও পরিণত হয়েছেন। আগে থাকতেন বড় একটা ঘরে, সেখান থেকে সরিয়ে ছোট একটা ঘরে পাঠিয়ে দেওয়া হয় তাকে। যুদ্ধের 2 বছর পর ফ্রান্সিসের সঙ্গে পরিচয় ও বিয়ে হয় ম্যাগনাসের। তখন এমন এক পরিস্থিতি উদ্ভব ঘটে যে পায়ে হল ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন ক্ল্যারিসা। লন্ডনে দুর্বিষহ একটা বছর কাটাতে হয়েছে তাকে। ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। তার চোখের সামনে শেষ হয়ে গেছে সঞ্চয়ের সব টাকা। শেষ পর্যন্ত গভর্নেসের চাকরি নিতে বাধ্য হন। চলনসই ফ্রেঞ্চ বলতে পারা, টুকটাক পিয়ানো বাজাতে জানা এবং নামি দামি কবিদের কবিতা আবৃত্তি করতে পারা অবিবাহিত একটা মহিলার পক্ষে আর কি বা করার ছিল? অনেকটা অ্যাডভেঞ্চারে ঝোঁকে পাড়ি জমান আমেরিকায়। প্রথমে গেলেন বস্টনে, তারপর ওয়াশিংটনে। দুটো পরিবারে কাজ করেছেন, এবং দুটো পরিবারই ছিল এক কথায় ভয়ানক। জঘন্য ব্যবহার করেছে তারা ক্ল্যারিসার সঙ্গে। যাদের দেখভাল করতেন তিনি, সেই বাচ্চাগুলোর কথা বলাই বাহুল্য। তার মতে আমেরিকান বাচ্চারা পৃথিবীর সবচেয়ে খারাপ বাচ্চা। আদব কায়দা কিছু জানে না তারা, শিষ্টাচার বলে কিছুই নেই তাদের মধ্যে, আর বুদ্ধিমত্তাও শূন্যের কোঠায়।
তবে দু জায়গাতেই বেতন বেশ ভালো ছিল ক্ল্যারিসার, এবং সেই বেতনের প্রতিটা পেনি, প্রতিটা সেন্ট বাঁচিয়েছেন তিনি। বছর 10 পর যখন আর সহ্য করতে পারছিলেন না চাকরির ধকল, ফিরে আসেন স্যাক্সোবিয়ান এভনে। এখানে আসতে চাননি তিনি, কিন্তু যাওয়ার মতো অন্য কোনো জায়গাও ছিল না, কারণ এখানে জন্মগ্রহণ করেছেন তিনি, বড়ও হয়েছেন। স্থানীয় একটা স্কুলে চাকরি পেয়ে গিয়েছিলেন সৌভাগ্যক্রমে। জমানো টাকাটা খুব কাজে লাগে তখন। একটা বাড়ি কিনে ফেলেন, তবে সেটা বন্ধক দিতে হয়। বলা বাহুল্য, ম্যাগনাসের কাছ থেকে 1 পয়সারও সাহায্য পাননি, এবং কোনো রকম সাহায্য পাওয়ার আশাও করেননি। তবে ভাইকে দেখে যে জ্বালা অনুভব করেননি বুকের ভেতরে, তাও না। গাড়ি দাবড়ে পাই হলে ঢুকতে এবং বের হতে দেখেছেন ভাইকে। মনে পড়ে গেছে ওই বাড়িতে একসময় একসঙ্গে খেলতেন তারা দুজন, এবং সামনের দরজায় একটা চাবি আজও রয়ে গেছে তার কাছে। ওটা ফিরিয়েও দেননি তিনি, কখনো দেবনও না। সব হারানোর প্রতীক হিসেবে চাবিটা রেখে দিয়েছেন নিজের কাছে। ওটা নিজের কাছে রাখার আরও একটা কারণ আছে। ওটা ভদ্রমহিলাকে মনে করিয়ে দেয় পাই হলের ওপর ন্যায্য অধিকার ছিল তার, এবং তাকে বঞ্চিত করা হয়েছে সেটা থেকে। তিক্ততার অনুভূতিতে আরও একবার ছেয়ে গেছে ক্ল্যারিসা পাইয়ের মন। রাগ দমন করতে পারছেন না তিনি কিছুতেই। এখনো দাঁড়িয়ে আছেন রান্নাঘরে। হিস শব্দে জলীয় বাষ্প বের হচ্ছে কেতলি থেকে, তবুও ওটা নামাচ্ছেন না তিনি চুলা থেকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ভাবছেন অতীতের আরও কিছু কথা। 2 ভাই বোনের মধ্যে তার মেধা বেশি। ক্লাসে রেজাল্টের দিক দিয়ে ম্যাগনাসের অবস্থান ছিল সবসময় নিচের দিকে, আর ক্ল্যারিসা ছিলেন শিক্ষকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। ম্যাগনাস ছিলেন অলস, কারণ তিনি জানতেন অলসতা করলেও পার পেয়ে যাবেন শেষ পর্যন্ত। কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ ছিল না তার। আজের শেষকৃত্য যাওয়ার দরকারটা কি ভাবছেন ক্ল্যারিসা। তার সঙ্গে যতটা না ঘনিষ্ঠতা ছিল ম্যারি ব্ল্যাকস্টোনের, তার চেয়ে অনেক বেশি ছিল ম্যাগনাসের সঙ্গে। ঘুরলেন ক্ল্যারিসা, তাকালেন কাঠের গায়ে পেরেক দিয়ে আটকানো ওই ক্রুসিফিক্সের দিকে। মনে পড়ে গেল বাইবেলের একটা কথা, তুমি তোমার প্রতিবেশীর বাড়ির প্রতি লোভ করবে না, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীকে কামনা করবে না। তার বাড়িতে যদি কোনো চাকর বা চাকরানি থাকে, তাহলে কামনা করবে না তাকেও। তার বাড়িতে যদি কোনো গরু বা গাধা থাকে, তাহলে নিজের জন্য কামনা করবে না সেটাও। তুমি তোমার প্রতিবেশীর কোনো কিছুই কামনা করবে না। কথাটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন ক্ল্যারিসা, এবং সফলও হয়েছেন অনেকাংশে। ধনী হওয়ার ইচ্ছা তার মধ্যে আছে, কিন্তু প্রতিবেশীর কোনো কিছু হাতিয়ে নিয়ে তা হতে চান না তিনি। যখনই গির্জায় যান, মনে মনে নিজেকে বলেন, যা ঘটে গেছে তাতে ম্যাগনাসের দোষ নেই আসলে। ভাই হিসেবে সে ভালো না মোটেও, তারপর তাকে ক্ষমা করে দেওয়া উচিত। যদি তোমরা অন্যের অপরাধ ক্ষমা করো, তাহলে ঈশ্বরও তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপরও কিছু কথা থেকে যায়, কারণ আবেগ বলে কিছু একটা আছে মানুষের ভেতরে। ম্যাগনাস মাঝে মধ্যে ডিনারের দাওয়াত দেন ক্ল্যারিসাকে। শেষবার দাওয়াত দিয়েছিলেন মাসখানেক আগে। ক্ল্যারিসার মনে আছে, গ্র্যান্ড হলে বসেছিলেন তার ডিনারের জন্য। ওই হলের দেয়ালে দেয়ালে ঝুলছে বেশ কয়েকটা ফ্যামিলি পোর্ট্রেট। সেদিন ডজনখানেক অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছিল। সুদৃশ্য প্লেট আর স্ফটিকের গ্লাসে পরিবেশন করা হয়েছিল খাবার আর পানীয়। ঠিক তখনই একটা চিন্তা খেলে যায় ক্ল্যারিসার মাথায়। তার তখন মনে হচ্ছিল চিন্তাটা অনেক আগে থেকেই আসে তার ভেতরে। সেটা ঠিক না বেঠিক জানেন না তিনি, তবে এটা জানেন সে চিন্তা এখনো ঘুরপাক খাচ্ছে তার মাথার ভেতরে। চিন্তাটা যাতে বিদায় নেয় সেজন্য বেশ কয়েকবার প্রার্থনাও করেছেন তিনি, লাভ হয়নি। উপেক্ষা করার চেষ্টা করেছেন, লাভ হয়নি তাতেও। বুঝতে পেরেছেন তার সে চিন্তা একটা পাপ, অনেক বড় পাপ, লালসার চেয়েও জঘন্য সেটা। বিক্ষিপ্ত চিত্ততার কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটা কাজ করেছেন তিনি। চিন্তাটা বাস্তবায়নের পথে এক ধাপ অগ্রসর হয়েছেন। নিজের বাথরুম ক্যাবিনেটের ভেতরে কি লুকিয়ে রেখেছেন মনে পড়ে গেল তার। তোমরা কাউকে হত্যা করবে না, বিড়বিড় করে কথাটা আওড়ালেন তিনি, কিন্তু কোনো আওয়াজ বের হলো না তার মুখ দিয়ে। প্রচণ্ড গতিতে বাষ্প বের হচ্ছে কেতলির মুখ দিয়ে, রীতিমতো শো শো আওয়াজ হচ্ছে। এক থাবায় ওটা তুলে নিতে চাইলেন ক্ল্যারিসা চুলা থেকে। ভুলেই গেছেন হাতলটা কি পরিমাণ গরম হতে পারে। ব্যথায় মৃদু চিৎকার করে উঠলেন তিনি।
ছেড়ে দিলেন হাতল। চুলার উপর আশ্রয়ে পড়ল কেতলিটা। চোখে পানি চলে এসেছে ক্ল্যারিসার। এক ছুটে এগিয়ে গেলেন কলের দিকে। ছেড়ে দিলেন ওটা। ছ্যাঁকা খাওয়া আঙ্গুলগুলো মেলে ধরেছেন জলধারায়। চায়ের কথা ভুলেই গেছেন। কয়েক মিনিট পর বন্ধ করলেন কলটা। হ্যাট তুলে নিলেন টেবিলের উপর থেকে। বেরিয়ে পড়লেন শেষকৃত্যের উদ্দেশ্যে। শবযানটা পৌঁছে গেছে স্যাক্সোবি অন অ্যাভেনিউর উপকণ্ঠে। পাই হল এবং লজ হাউসে প্রবেশপথের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে ওটা এখন। অন্য কোনো পথ নেই। পেছনের সিটে বসে আছে রবার্ট ব্ল্যাকস্টোন। অসুস্থ বোধ করছে সে। কেমন খালি খালি লাগছে ওর বুকের ভেতরটা। পুরনো বাড়িটার দিকে তাকালো সে। এমন ভঙ্গিতে কাজটা করলো যেন আগে কখনো দেখেনি ওই বাড়ি। শবযান একসময় বাড়িটা পেছনে ফেলে এগিয়ে গেল। তারপরও ঘাড় ঘুরে নিল না সে। ভাবছে ওর মা একসময় ও বাড়িতে থাকতেন। এখন তিনি মৃত, লম্বা হয়ে শুয়ে আছেন কফিনের ভেতরে। রবার্টের বয়স 28। ওর চেহারা পাণ্ডুর, শরীরটা হালকা পাতলা, কালো চুল ছোট করে কাটানো। ওকে দেখে মনে হচ্ছে পরনের স্যুটের কারণে অস্বস্তি বোধ করছে। আসলে আশ্চর্যজনক হলেও সত্যি স্যুটটা ওর না। শেষকৃত্য অনুষ্ঠানের জন্য ওটা ধার দেওয়া হয়েছে ওকে। নিজের একটা স্যুট আছে ওর, কিন্তু ওর বাগদত্তা জয় বারবার বলেছে ওটা পরলে নাকি স্মার্ট দেখায় না রবার্টকে। মেয়েটার বাবার কাছ থেকে একটা স্যুট ধার করে আনতে পেরেছে, তারপর সেটা গায়ে দিতে বাধ্য করেছে রবার্টকে। এখন রবার্টের পাশেই বসে আছে জয়। বাদ থেকে রওনা দেওয়ার পর ওদের দুজনের মধ্যে কথাবার্তা তেমন একটা হয়নি। ওরা দুজনেই হারিয়ে গেছে যার যার আত্মচিন্তায়। দুজনেই উদ্বিগ্ন। রবার্টের কখনো কখনো মনে হয়েছে যেদিন জন্ম নিয়েছে সে, সেদিন থেকে বারবার পালাতে চেয়েছে ওর মায়ের কাছ থেকে। লস হাউসে বেড়ে উঠেছে সে। নিজের বেশিরভাগ কাজে যেমন মায়ের মুখাপেক্ষী ছিল সে, তেমনি ওর মাও কোনো না কোনো কাজে মুখাপেক্ষী ছিলেন ওর। মা ছাড়া অন্য কেউ অথবা অন্য কিছু ছিল না ওর। আবার ওকে ছাড়াও অন্য কিছু ছিল না ওর মায়ের। আরেকটু বড় হওয়ার পর রবার্টকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় একটা স্কুলে। সেখানে নিজের মেধার পরিচয় দেয় সে। শিক্ষকরা ধরেই নিয়েছিলেন ওর ভবিষ্যৎ উজ্জ্বল। হাতে গোনা কয়েকজন বন্ধু ছিল ওর। কোলাহলপূর্ণ খেলার মাঠে মাঝে মধ্যে একা দাঁড়িয়ে থাকতো। অন্য বাচ্চারা উপেক্ষা করতো ওকে। দৃশ্যটা দেখে প্রায় চিন্তায় পড়ে যেতেন শিক্ষকরা। একা দাঁড়িয়ে থাকার কারণ ছিল রবার্টের। ছোট একটা ভাই ছিল ওর। ভয়াবহ একটা দুর্ঘটনায় মারা যায় সে। সেই ঘটনার জন্য নিজেকে দোষ দিতে থাকেন ওর বাবা। কিছুদিন পর রবার্ট আর ওর মাকে ছেড়ে চলে যান। দুঃখটা এখনো রয়ে গেছে রবার্টের মনে। নিচের দিকের কয়েকটা ক্লাসে ভালো করতে পেরেছিল সে, কিন্তু তারপরে খারাপ হতে শুরু করে ওর রেজাল্ট। ওর উন্নতির জন্য চেষ্টা করেছিলেন শিক্ষকরা, কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত 16 বছর বয়সে যখন স্কুল ছেড়ে চলে যায় সে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তারা গোপনে। ঘটনাটা 1945 সালের। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল শেষ হয়েছে। বয়স কম ছিল, তাই যুদ্ধে যেতে পারেনি রবার্ট। যুদ্ধের কারণে আরো অনেক ছেলেমেয়ের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল ওর মতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ পায়নি সে, তাই যুদ্ধের পরের বছরটা নিদারুণ হতাশায় কেটেছে বেচারার। তখন সারাটা দিন মায়ের সঙ্গেই থাকতো। এটা সেটা টুকটাক কাজ করে বেড়াতো গ্রামের এখানে সেখানে। যে বা যারা চিনত ওকে, তারা বলতো কম পয়সায় নিজেকে বিক্রি করছে ছেলেটা। বলতো যত যাই হোক না কেন আরো ভালো কাজ করার মতো বুদ্ধিশুদ্ধি আছে ওর। শেষ পর্যন্ত স্যার ম্যাগনাসি পাই তার বাড়িতে কাজ দিলেন মেরি ব্ল্যাকস্টোনকে। তখন তিনি পরিণত হলেন রবার্টের লোকো প্যারেন্টিসে, অর্থাৎ অস্থায়ী অভিভাবকে। উপযুক্ত একটা চাকরি খুঁজে নেওয়ার জন্য বারবার তাগাদা দিতে লাগলেন রবার্টকে। পরে মেকানিক হিসেবে শিক্ষানবিশির কাজ জুটিয়ে দিলেন ব্রিস্টলের ফোর্ড গাড়ির একটা সরবরাহ কারখানার সার্ভিস ডিপার্টমেন্টে। খুশি হওয়ার কথা ছিল মিসেস ব্ল্যাকস্টোনের, কিন্তু আশ্চর্য, খুশি হননি তিনি, বরং তর্কাতর্কি শুরু করে দিয়েছিলেন স্যার ম্যাগনাসের সঙ্গে। আসলে রবার্টকে নিয়ে উৎকণ্ঠায় ভুগছিলেন। তিনি চাননি দূরের কোনো শহরে গিয়ে একা থাকুক তার ছেলে। তখন তার মনে হয়েছিল তার সঙ্গে পরামর্শ না করে ওই কাজ করা উচিত হয়নি স্যার ম্যাগনাসের।
অবশ্য তেমন কিছু একটা যায় আসেনি ওই ঘটনায়, কারণ রবার্টের সেই শিক্ষানবিশী 3 মাসের বেশি টিকেনি। ব্লুবোর্ন নামে একটা পাবলিক হাউসে মদ খেতে গিয়েছিল সে। সেখানে জড়িয়ে পড়ে নোংরা একটা মারামারির সঙ্গে। পুলিশ ডাকা হয়, গ্রেপ্তার করা হয় রবার্টকে। ওর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ। তারপরও সেই কারখানা কর্তৃপক্ষ শিক্ষানবিশের কাছ থেকে অব্যাহতি দিয়ে দেয় ওকে। তখন বাড়িতে ফিরতে ইচ্ছা করছিল রবার্টের। বাধ্য হয়ে ফিরে আসে সে। ওকে পেয়ে এমন আচরণ করেছিলেন ওর মা, যেন তার কথা ঠিকই প্রমাণিত হয়েছে। তাকে না জানিয়ে রবার্টকে কাজে দিয়ে ভুল করেছিলেন স্যার ম্যাগনাস। তিনি চাননি তার ছেলে তাকে ছেড়ে চলে যাক, এবং সে যদি তার কথা শুনত তাহলে অত ঝামেলা পোহাতে হতো না। সেদিন থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় রবার্টের। তবে ওই কারখানায় কাজ করে একটা উপকার হয়েছিল ওর। কোন কাজটা করতে ভালো লাগে তা বুঝতে পেরেছিল। গাড়ি ভালো লেগে গিয়েছিল খুব। ওগুলো কিভাবে মেরামত করতে হয় সে কাজও শিখে গিয়েছিল ভালো মতো। তখন ঘটনাক্রমে স্থানীয় একটা গ্যারেজে একটা ফুল টাইম মেকানিকের দরকার হয়ে পড়ে। বলতে গেলে তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না রবার্টের। তারপরও ওই গ্যারেজের মালিক সিদ্ধান্ত নেন ওকে একটা সুযোগ দিবেন তিনি। বেতন মামুলি, তবে ওয়ার্কশপের উপরতলায় ছোট্ট একটা ফ্ল্যাটে থাকার ব্যবস্থা ছিল। রবার্টের জন্য ওই ব্যবস্থা ছিল চমৎকার। সে বুঝিয়ে দিয়েছিল সে তার মায়ের সঙ্গে আর থাকতে চায় না। লস হাউসের পরিবেশটা কষ্টকর মনে হচ্ছিল ওর কাছে, তাই কাজটা নেয় সে। গিয়ে ওঠে ওই ফ্ল্যাটে, এবং তারপর ওখানেই আছে সে। উচ্চাকাঙ্ক্ষী মানুষটা রবার্ট ব্ল্যাকস্টেন। জ্ঞান লিপসু বা অন্ধসন্ধিৎসু বলাও যাবে না ওকে। খেয়ে পরে দিন কাটানোর জন্য ন্যূনতম যা যা লাগে সেগুলো পেলেই খুশি সে। কমও চায় না, বেশিও চায় না। যা হোক, ওর দিন চলে যাচ্ছিল। একদিন ঘটল ভয়াবহ একটা দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় আরেকটু হলে কেটে বাদ দিতে হতো ওর একটা হাত। একটা গাড়ি মেরামত করছিল সে। জ্যাক স্ট্যান্ড থেকে হঠাৎ খসে পড়ে গাড়ির একটা চাকা একটা হাতের উপরে। কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় সে, কিন্তু জ্যাক স্ট্যান্ডটা আছড়ে পড়ে ওর হাতের উপরে। ডক্টর রেডউইং এর সার্জারিতে যতক্ষণ পৌঁছে সে, ততক্ষণে ওর হাত আহত বলতে ঝুলছে। রক্ত দরদর করে বেরিয়ে এসে ভিজে দিয়েছে ওর ওভারঅল। ওই সার্জারিতেই জয়েস স্যান্ডারলিং এর সঙ্গে দেখা হয় ওর। সেখানে নতুন একজন নার্স কাম রিসেপশনিস্ট হিসেবে যোগ দিয়েছে মেয়েটা তখন। রবার্ট সেই সময় ব্যথায় কাতরাচ্ছে। তারপরে খেয়াল করে মেয়েটা খুবই সুন্দরী, মাথায় বালি রঙা চুল। ডক্টর রেডউইং ড্রেসিং করে দিয়েছিলেন রবার্টের ভাঙা হাতটা। তারপর ওকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে পাঠিয়ে দিয়েছিলেন বাথের রয়্যাল ইউনাইটেড হাসপাতালে। অ্যাম্বুলেন্সের ভেতরে শুয়ে জয়ের কথাই ভাবছিল রবার্ট। ভাঙা হাতটা ঠিক হতে প্রচুর সময় লেগেছিল। তারপরও ওই দুর্ঘটনার কথা মনে আছে রবার্টের, এবং ঘটনাটা ঘটেছিল বলে খুশি হয়েছিল সে। আজও যখন ভাবি ওই কথা তখনও খুশি হয়, কারণ ওই ঘটনার ফলেই জয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিল সে। লোয়ার ওয়েস্টউডে বাবা মায়ের সঙ্গে থাকে জয়। ওর বাবা একজন দমকল কর্মী। একসময় অগ্নি নির্বাপন কাজে সরাসরি অংশ নিতেন, তবে এখন কাজ করছেন অ্যাডমিনিস্ট্রেশনে। ফায়ার স্টেশনটা স্যাক্সবি থেকে এইভনেই অবস্থিত। মেয়েটার মা সারাদিন বাসাতেই থাকেন, বড় ছেলে দেখভাল করেন। সার্বক্ষণিক দেখাশোনার দরকার আছে ওই ছেলের। রবার্টের মতো জয়ও 16 বছর বয়সে স্কুল ছেড়ে দিয়েছিল। সমারসেটের বাইরের পৃথিবীটা দেখার তেমন কোনো সুযোগ পায়নি সে। তবে রবার্টের যেমন কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না, জয়ের আবার ঠিক উল্টো। ঘুরে বেড়ানোর শখ আর ইচ্ছে দুটোই আছে ওর মনে। ফ্রান্স আর ইটালি নিয়ে লেখা হয়েছে এমন কিছু বই পড়েছে সে। ক্লারিসা পায়ের কাছ থেকে শিখে নিয়েছে টুকটাক কিছু ফ্রেঞ্চ শব্দ। 18 মাস হতে চলল ডক্টর রেডউইং এর সঙ্গে কাজ করছে মেয়েটা। প্রতিদিন সকালে উজ্জ্বল গোলাপি রঙের একটা মোটর স্কুটারে চেপে গ্রামে চলে আসে সে। কিস্তিতে দাম শোধ করার শর্তে কিনে নিয়েছে ওটা। চার্চইয়ার্ডে জয়কে প্রপোজ করেছিল রবার্ট, এবং সেটা গ্রহণ করেছে মেয়েটা। আগামী বসন্তে সেন্ট বটলস বিয়ের পরিকল্পনা করছে ওরা। আরো ঠিক করেছে হানিমুন করতে যাবে ভ্যানিসে। সিদ্ধান্ত নিয়েছে সেজন্য পয়সা জমাতে হবে ওদেরকে। রবার্ট কথা দিয়েছে ভ্যানিসে পৌঁছানোর পর প্রথম দিনই গন্ডোলায় চড়িয়ে বেড়াতে নিয়ে যাবে জয়কে। কথা দিয়েছে ব্রিজ অফ সাইসের নিচ দিয়ে যখন যাবে ওরা,
তখন শ্যাম্পেন খাবে দুজনে মিলে। এখনকার এই সময়টা, এই মুহূর্তটা খুব আশ্চর্যজনক লাগছে রবার্টের। জয়কে পাশে নিয়ে বসে আছে সে। ওদের পিছনে কফিনে শায়িত ওর মা। চায়ের দাওয়াতে যেদিন প্রথমবার জয়কে নিয়ে গিয়েছিল লস হাউসে, সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে ওর। জয়কে মেনে নিতে পারেননি ওর মা। হবু পুত্রবধূকে স্বাগত জানানোর কোনো লক্ষণ প্রকাশ পায়নি তার চেহারায় সেদিন। তিনি যেন তার সব আবেগ সেদিন ঢেকে রেখেছিলেন ইস্পাতের কোনো ঢাকনা দিয়ে। সেই আবরণের আড়ালে যেন দেখা যাচ্ছিল সামান্য একটুখানি ভদ্রতা। টুকরো টুকরো সেসব কথা বলেছিলেন তিনি জয়ের উদ্দেশ্যে, সেগুলো মনে আছে রবার্টের। তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। লোয়ার স্ট্রিটে থাকো? হ্যাঁ, জায়গাটা ভালো মতোই চিনি আমি। তোমার বাবা কি করেন বললে? দমকল কর্মী? ইন্টারেস্টিং। সেদিন রোবটের মতো আচরণ করেছিলেন তিনি, অথবা বাজে কোনো নাটকে অভিনয় করেছিলেন যেন। অবশ্য জয় কোনো অভিযোগ করেনি ওই ব্যাপারে। তারপরও রবার্ট মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর কখনো জয়কে হাজির করাবেন ওর মায়ের সামনে। পরে সেদিন সন্ধ্যেবেলায় ব্যাপারটা নিয়ে মায়ের সঙ্গে তর্কে লিপ্ত হয় রবার্ট, এবং তারপর থেকে আর কখনো ভালো ব্যবহার করতে পারেনি সেও মায়ের সঙ্গে। সবচেয়ে খারাপ তর্কাতর্কি ঘটনাটা ঘটে কয়েকদিন আগে। সেদিন ভিকার আর তার স্ত্রী ছুটি কাটাতে চলে গিয়েছিলেন গ্রামের বাইরে। গির্জার দেখভালের দায়িত্ব ছিল ম্যারি ব্ল্যাকস্টোনের উপর। কুইন্স আর্মস নামে একটা পাব আছে গ্রামে, সেটা বাইরে রোদ বসেছিল রবার্ট। ওটা গির্জার ঠিক পাশে। কাজের পর গলা ভেজা ছিল সে। তখন দেখতে পায় গির্জার সংলগ্ন কবরস্থানের ভেতর দিয়ে হাঁটছেন ওর মা। ফুল সাজিয়ে রাখার দায়িত্বটা পালন করছিলেন তিনি সম্ভবত। রবার্টকে দেখতে পান তিনি, তৎক্ষণাৎ গিয়ে আসেন। তুমি বলেছিলে রান্নাঘরে বাতিটা ঠিক করে দেবে। রান্নাঘরে বাতি মানে কুকারের উপরে বাল্বটা? ওটা খুলে নতুন একটা বাল্ব লাগিয়ে দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু ওটা নাগাল পাওয়াটাই মুশকিল। আজ 1 সপ্তাহ হতে চলল বাতিটা ঠিক করে দেওয়ার কথা বলছো তুমি, বলেছিলেন মিসেস ব্ল্যাকস্টোন। কিন্তু কাজটা করার কোনো লক্ষণ দেখছি না তোমার মধ্যে। লস হাউসে যখনই কোনো ঝামেলা হয় বাড়িটার দিকে তাকায় রবার্ট। সেদিনও তাকিয়েছিল। টের পেয়েছিল পাবের বাইরে যারা বসে আছে তাদের কান এড়াচ্ছে না মা ছেলে উঁচু গলার কথাবার্তা। আমাকে একা থাকতে দাও না কেন তুমি, বলো তো, চিৎকার করে উঠেছিল সে। তুমি মরো না কেন? তুমি মরলে একটু শান্তি পাই আমি। ও আচ্ছা, তাই নাকি? এখন আমার মৃত্যু কামনা করো তুমি? হ্যাঁ ঠিক, আমি চাই তুমি মরো। এখন নিজের কাছে আশ্চর্য লাগছে রবার্টের। সবার সামনে কথাগুলো কি আসলেই বলেছিল ওর মাকে? ঘাড় ঘুরিয়ে কফিনটার দিকে তাকালো সে। সাদা লিলি ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ঢাকনাটা। ব্রেন্টের কাছ থেকে মায়ের মৃত্যুর খবরটা পায় সে। গ্যারেজে হাজির হয়েছিল লোকটা, খবরটা দিয়েছিল ওকে। ওই লোকের চোখে তখন খেলা করছিল অদ্ভুত এক দৃষ্টি। সে কি সেদিন বিকেলে পাবের বাইরে বসেছিল? সে কি সব শুনেছে? পৌঁছে গেছি, বলল জয়। ঘাড় ঘুরালো রবার্ট। গির্জাটা এখন ওদের সামনে। শোকার্ত মানুষ দিয়ে ভরে উঠেছে কবরস্থানটা। তাদের সংখ্যা কম করে হলেও 50 হবে। আশ্চর্য হলো রবার্ট। ওর মায়ের যে এত শুভাকাঙ্ক্ষী আছে কখনো কল্পনাও করেনি সে। গতি কমতে কমতে একসময় থেমে দাঁড়ালো সবজান। কেউ একজন দরজা খুলে দিল। এই কাজ করতে চাই না আমি, বলে উঠল রবার্ট। জয়কে জড়িয়ে ধরল বাচ্চাদের মতো। সব ঠিক হয়ে যাবে রব, আমি তোমার সঙ্গে থাকবো। কাজটা শেষ করতে বেশি সময় লাগবে না। রবার্টের দিকে তাকিয়ে হাসলো জয়। এখন একটুখানি ভালো লাগছে রবার্টের। ভাবছে জয় যদি ওর জীবনে না আসতো তাহলে কি হতো। ও জীবন বদলে দিয়েছে জয়, মেয়েটার সব কিছু। সবজান থেকে নামলো ওরা দুজনে, হেঁটে এগোচ্ছে গির্জার দিকে। বেডরুমটা হোটেল জেনিভের 3য় তলায়। সেখান থেকে নিচের বাগান আর টেরেস দেখা যায়। পরিষ্কার নীলাকাশে ঝকঝক করছে সূর্যটা। চমৎকার একটা সপ্তাহ কেটেছে। খাবার আর মদ দুটোই ভালো ছিল। তারপরও স্যার ম্যাগনাস পায়ের মন ভালো ছিল না। গোছকাজ শেষ করেছেন তিনি। চিঠিটা এসেছিল 3 দিন আগে, আর ওই পরেই মাটি হয়ে গেছে তার ছুটি। ভিকার আর কাজ পেলেন না। কেন যে পাঠাতে গেলেন ওই চিঠি?
তিনি কি সবসময় অন্যদের খুশি 12টা বাজাতে চান? ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন স্যার ম্যাগনাসের স্ত্রী। অবসন্ন দৃষ্টিতে দেখছেন স্বামীকে। সিগারেট খাচ্ছেন। বললেন, ট্রেন মিস করবো আমরা। 3 ঘন্টার আগে রওনা দেবে না ট্রেনটা। আমাদের হাতে অনেক সময় আছে। সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে এসে ঢুকলেন ফ্রান্সিস পাই। তার গায়ের রং অন্য 10 জন ইউরোপিয়ান মহিলার তুলনায় গাঢ়। কর্তৃত্বপূর্ণ একটা ভাব আছে তার মধ্যে। স্বামীর চেয়ে একটু লম্বা তিনি, ভাব গাম্ভীর্যও বেশি। গোলগাল শরীর স্যার ম্যাগনাসের, গাল দুটো লালচে। ইস্তত বিক্ষিপ্ত কালো দাড়ি গেলে। এখন তার বয়স 53। বয়স এবং সামাজিক মর্যাদার সঙ্গে মিলিয়ে স্যুট পরতে পছন্দ করেন তিনি। দর্জির দোকান থেকে বানিয়ে নেন সেগুলো, সবগুলি দামি এবং ওয়েস্টকোট সহ। তার পাশে ফ্রান্সিসকে মানায় না, উল্টোটাও বলা যায় স্ত্রীর পাশে বেমানান তিনি। অসম একটা জুটি তারা। এখনই বেড়ে পড়া উচিত তোমার, বললেন ফ্রান্সিস। মোটেও না, ঘোদ ঘোদ করে উঠলেন ম্যাগনাস। সুটকেসের ঢাকনা লাগানোর জন্য রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে। মেরি ব্ল্যাকস্টোন একজন হাউসকিপার ছাড়া কিছুই ছিল না। সে আমাদের সঙ্গে থাকতো। আমাদের সঙ্গে থাকতো না, লজ হাউসে থাকতো। দুটো এক কথা না। পুলিশ তোমার সঙ্গে কথা বলতে চায়। আমি ফেরার পর আমার সঙ্গে কথা বলতে পারবে পুলিশ। তাছাড়া ওদেরকে বলার মতো তেমন কিছু নেইও আমার। ভিকার জানিয়েছেন ইলেকট্রিক তারে পা জড়িয়ে গিয়ে উল্টিয়ে পড়েছে ওই মহিলা। সিঁড়ি দিয়ে গড়িয়ে নামার কারণে মটকে গেছে তার ঘাড়। ওখানে আমার দোষটা কি বলো? কেউ নিশ্চয় দাবি করতে আসবে না আমি খুন করেছি ওই মহিলাকে। ওরকম অভিযোগ যদি করে কেউ তোমার বিরুদ্ধে, আশ্চর্য হব না আমি ম্যাগনাস। হাসালে। কাজটা কিভাবে করা সম্ভব আমার পক্ষে বলো তো? ম্যারি যখন মারা গেছে তখন আমি এখানে তোমার সঙ্গে। কিছু বললেন না ফ্রান্সিস। তাকিয়ে তাকিয়ে দেখছেন। এখনো সুটকেস নিয়ে হিমশিম খাচ্ছেন তার স্বামী। তারপরেও সাহায্য করার প্রস্তাব দিলেন না তিনি। আমি ভাবতাম ওই মহিলাকে পছন্দ করো তুমি। ভালো রান্না করতে পারতো সে, ঘরদোর সুন্দর করে পরিষ্কার করতে পারতো। কিন্তু আসল কথা হচ্ছে ওকে 2 চোখে দেখতে পারতাম না আমি। 2 চোখে দেখতে পারতাম না ওর ছোট ছেলেটাকেও। সবসময় ভাবতাম কোনো না কোনো ঘাপলা আছে ও মহিলার ভেতরে। চোখে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে পাই হলের ভেতরে ঘুরঘুর করতো সে সব সময়। ভাব করতো যেন এমন কিছু জানে না যা তুমি জানো না। তারপর শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া উচিত তোমার। কেন? কারণ তুমি যদি না যাও তাহলে ব্যাপারটা খেয়াল করবে গ্রামের সবাই, এবং সেটা পছন্দ করবে না তারা। ওরা এমনিতেও পছন্দ করে না আমাকে, এবং ওরা যখন ডিঙ্গেল ডিলের ব্যাপারটা জানতে পারবে তখন আরো অপছন্দ করতে শুরু করবে আমাকে। কাজে অত কিছু পরোয়া করে কাজ কি আমার? জনপ্রিয়তার কোনো প্রতিযোগিতায় তো আর নামিনি আমি, তাই না? গ্রামে থাকার এই এক জ্বালা, পরচর্চা করা ছাড়া আর কিছু করে না লোকে। কাজেই আমার ব্যাপারে যার যা খুশি তাকে তা ভাবতে দাও। জাহান নামে যা করা সবাই। বুড়ো আঙ্গুলে চেপে সুটকেসের লক আটকালেন স্যার ম্যাগনাস। বসে পড়লেন পরিশ্রমের কারণে হাঁপাচ্ছেন অল্প অল্প। তার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছেন ফ্রান্সিস। সে দৃষ্টিতে অবজ্ঞা আর বিতৃষ্ণা আছে। তাদের দুজনের মধ্যে ভালোবাসা বলতে এখন আর কিছু বাকি নেই, এবং সেটা দুজনেই জানেন। একসঙ্গে থাকেন তারা, কারণ একসঙ্গে থাকাটাই সুবিধাজনক। খবর দিয়ে একটা কুলি ডেকে আনি আমি, বললেন ফ্রান্সিস। ট্যাক্সিটা এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা এখানে। টেলিফোনের দিকে এগিয়ে গেলেন তিনি। খেয়াল করলেন একদিকের একটা টেবিলের উপর পড়ে আছে একটা পোস্ট কার্ড। হেস্টিংসের ঠিকানায় ফ্রেডরিক পাইয়ের উদ্দেশ্যে লেখা হয়েছে ওটা। ম্যাগনাস, এখনো পোস্ট কার্ডটা পাঠাওনি ফ্রেডিকে? তিরস্কার ভঙ্গিতে বললেন ফ্রান্সিস। কথা দিয়েছিল ওটা পাঠাবে, অথচ গত 1 সপ্তাহ ধরে পড়ে আছে কার্ডটা। দীর্ঘশ্বাস ফেললেন। এই পোস্ট কার্ড যতক্ষণে পৌঁছাবে জায়গা মতো ততক্ষণে বাড়ি পৌঁছে যাবে তুমি। ঠিকানাটা পৃথিবীর শেষ প্রান্তে না? তাছাড়া ফ্রেডিকে তেমন কোনো ইন্টারেস্টিং কথা বলাও হয়নি পোস্ট কার্ডে। পোস্ট কার্ড কখনো ইন্টারেস্টিং হয় না। টেলিফোনের রিসিভার তুলে নিলেন ফ্রান্সিস পাই। কল করলেন হোটেলের ফ্রন্ট ডেস্কে। তিনি যখন কথা বলছেন তখন কিছু একটা মনে পড়ে গেল ম্যাগনাসের। পোস্ট কার্ডের ব্যাপারে কিছু একটা বলেছিলেন ফ্রান্সিস। কি সেটা?
কথার সঙ্গে ম্যারি ব্ল্যাকস্টোনের শেষকৃত্যের যোগসূত্র আছে। ও হ্যাঁ, মনে পড়ে গেছে। কি অদ্ভুত, মনে মনে একটা নোট করেছিলেন ম্যাগনাস পাই, এবং সেটা ভুলবার কথা না তার। কিছু একটা করার কথা ছিল এবং বাড়ি ফেরা মাত্র সেটা করবেন তিনি। বাকি সবার জন্য স্যাক্সবি অন এভনকে ভালো একটা জায়গায় পরিণত করেছিলেন ম্যারি ব্ল্যাকস্টোন। কখনো তিনি প্রতি রোববার ফুলের ব্যবস্থা করেছেন এই গির্জায়, কখনো খোঁজ খবর করেছেন বয়স্কদের, কখনো আবার স্বাগতম জানিয়েছেন পাই হলের অতিথিদের। গ্রামের বেশিরভাগ উৎসবে তার ঘরে বানানো কেক ছিল সবার আগ্রহের জিনিস। কখনো তিনি আবার চমকে দিয়েছেন আমাকেই। বিভিন্ন রকমের খাবার নিয়ে হাজির হয়ে গেছেন গির্জা পোশাক ঘরে। অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। দূরে দাঁড়িয়ে দেখছেন জেফ্রি উইভার। যারা শোক জানাতে আসছেন এবং চলে যাচ্ছেন, যারা রয়ে যাচ্ছেন, সবাইকে দেখছেন কৌতূহলের দৃষ্টিতে। তার একবারও মনে হচ্ছে না একদিন তাকেও দাফন করা হবে। এখন তার বয়স 73। বাবা বেঁচে ছিলেন 100 বছর বয়স পর্যন্ত। তাই ভদ্রলোকের মনে হচ্ছে অনেক সময় আছে হাতে। জেফ্রি নিজেকে মানব চরিত্রে একজন ভালো পর্যবেক্ষক বলে মনে করেন। মিসেস ব্ল্যাকস্টোনের কবরের পাশে যারা জড়ো হয়েছেন তাদেরকে দেখছেন তিনি একজন চিত্রশিল্পীর দৃষ্টিতে। ওই কবর নিজের হাতে খুঁড়েছেন তিনি। যারা কবরটার পাশে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদা অভিমত আছে তার। মানব চরিত্র পর্যবেক্ষণের জন্য শেষ কৃত্য ছাড়া আর কোনো ভালো সময় আছে নাকি? প্রথমে ধরা যাক ভিকারের কথা। তার চেহারাটা কবরের উপর যে স্মৃতিস্তম্ভ থাকে অনেকটা সেরকম, চুল লম্বা, আলুথালু। স্যাক্সবি অন এভনে যেদিন প্রথম এসেছিলেন তিনি, সেদিনের কথা স্পষ্ট মনে আছে জেফ্রির। তার আগে গির্জার যাজকের ভূমিকা পালন করতেন রেভারেন্ড মর্টনডো। অনেক সময় বয়স হয়েছিল তার, এবং বেশি বয়সের কারণে কিনা কে জানে খামখেয়ালি হয়ে পড়েছিলেন তিনি। ধর্মোপদেশ দেওয়ার সময় একই কথা বারবার বলতেন। গির্জার শান্তকালীন প্রার্থনার সময় ঘুমিয়ে পড়তেন প্রায়। তাই স্ত্রীকে নিয়ে অজবর্ন যখন হাজির হন এই গ্রামে, তাদেরকে স্বাগত জানিয়েছিলেন বেশিরভাগ লোক। অবশ্য এই কথা স্বীকার না করে উপায় নেই, অদ্ভুত এক দম্পতি তারা। অনেক অমিল আছে দুজনের মধ্যে। হেনরিয়েটা তার স্বামীর চেয়ে বেশ খাটো এবং মোটাসোটা, কিছুটা কলহপ্রিয় বলা যায় তাকে। এই মুহূর্তে ওই মহিলাকে দেখতে পাচ্ছেন জেফ্রি। স্বামীর ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন। তার স্বামী যা বলছেন সেগুলোর কোনো কথা তার মনোভূত হলে মাথা ঝাঁকাচ্ছেন, আর কোনো কথা মন মতো না হলে ভ্রুকুটি করছেন। ঘনিষ্ঠতা আছে তারা দুজনের মধ্যে, তারপর তারা অদ্ভুত এক দম্পতি। প্রশ্ন হচ্ছে, পাই হল নিয়ে এত মাথা ব্যথা কেন তাদের? গির্জার পেছনে আছে একটা বাগান, আর তারপরে বিস্তৃত হয়েছে জঙ্গলের মতো একটা জায়গা। ওটা সারা গ্রামে ডিঙ্গেল ডেল নামে পরিচিত। স্যার ম্যাগনাস পাইয়ের সম্পত্তি থেকে গির্জাটাকে আলাদা করেছে ওই জায়গা। ম্যানর হাউসে যাওয়ার জন্য খুব কম লোকই ব্যবহার করে ওটা। কিন্তু জেফ্রি একাধিকবার খেয়াল করেছেন স্ত্রীকে নিয়ে ওই জঙ্গলে গিয়ে ঢোকেন অসবর্ন, কখনো কখনো মাঝরাতে। কেন যান তারা সেখানে? এরপর আসা যাক মিস্টার অ্যান্ড মিসেস হোয়াইটহেডের প্রসঙ্গে। ওদের জন্য তেমন কোনো সময় ছিল না জেফ্রির হাতে, এবং ওদের সঙ্গে সেভাবে কথা বলার কখনো সুযোগও পাননি। লন্ডন থেকে এসেছে ওই দুজন, এখনো নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেনি এই গ্রামে। স্যাক্সবি অন এভনে কোনো অ্যান্টিক শপের দরকার ছিল না, তারপর ওরা চালু করেছে ওরকম একটা দোকান। জায়গার অপচয় আর কি। পুরনো একটা আয়নায় অথবা পুরনো একটা ঘড়ি জোগাড় করে নিয়ে এসে সেসবের জন্য ইচ্ছে মতো দাম হাঁকলেই সেগুলো অ্যান্টিক হয়ে যায় নাকি? আসল কথা হচ্ছে জেফ্রি একটু বিশ্বাস করে না ওই দম্পতিকে। যখনই ভাবেন তখনই তার মনে হয় হোয়াইটহেড দম্পতির ছদ্ম পরিচয় আছে এই গ্রামে, নিজেদেরকে লুকিয়ে রেখেছে। ওর যা না তা হওয়ার ভান করছে। যেসব জিনিস বিক্রি করে সেগুলোর মতোই নকল ওরা। আর আজ এই শেষকৃত্যানুষ্ঠানে আসার দরকার কি ছিল ওদের? মিসেস ব্ল্যাকস্টোনের সঙ্গে ওদের কোনো পরিচয় ছিল কিনা সন্দেহ। ওরা ওই মহিলাকে ঠিকমতো চিনত কিনা সন্দেহ আছে সেটা নিয়েও। ওদের ব্যাপারে ওই মহিলা কখনো ভালো কিছু বলেছেন বলেও মনে হয় না। অপরপক্ষে এই অনুষ্ঠানে থাকার পূর্ণ অধিকার আছে ডক্টর রেডউইং এবং তার স্বামীর। ব্রেনকে সঙ্গে নিয়ে ডক্টর রেডউইং খুঁজে পেয়েছেন মিসেস ব্ল্যাকস্টোনের মরদেহ। ব্রেনটি উপস্থিত আছে, ক্যাপ খুলে হাতে রেখেছে সে। কোকড়া চুল কপালের উপর নেমে এসে কেমন জট পাকিয়ে গেছে। আবারও অ্যামেলিয়া রেডউইং এর দিকে তাকালেন জেফ্রি। এই গ্রামে জন্মেছেন তিনি,
জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন এখানে। এখন যে সার্জারি চালান সেটা একসময় চালাতেন তার বাবা ডক্টর রেনার্ড। আজ এই অনুষ্ঠানে আসেননি ওই ভদ্রলোক, তবে সেটা আশ্চর্য কিছু না। টাউন ব্রিজে রেসিডেন্সিয়াল একটা বাড়িতে থাকেন তিনি। গুরুতর অসুখ বলতে যা বোঝায় সেরকম কিছু কখনো হয়নি জেফ্রির। ছোটখাটো কোনো অসুখে যখন ভুগেছেন চিকিৎসা নিয়েছেন ডক্টর রেনার্ডের কাছ থেকে, আর এখন দেখান ডক্টর রেডউইনকে। তার পুত্র যখন জন্ম নিয়েছে তখন তার স্ত্রীর দেখভালের দায়িত্বে ছিলেন ডক্টর রেনার্ড। একজন পুরুষ একই সঙ্গে ডাক্তার এবং ধাত্রীর ভূমিকা পালন করছে, সেই সময় অস্বাভাবিক ছিল না সেটা? ডক্টর রেডউইংয়ের স্বামী আর্থার রেডউইং মনোযোগ দিয়ে শুনছেন ভিকারের কথা। তাকে দেখে মনে হচ্ছে একঘেয়েমিতে ভুগছেন এবং অধৈর্য হয়ে উঠছেন আস্তে আস্তে। তিনি এমনিতে সুদর্শন, কোনো সন্দেহ নেই ওই ব্যাপারে। চিত্রশিল্পী হিসেবে বলতে গেলে কোনো টাকা পয়সা কামাই করতে পারেননি তিনি। বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল তিনি পাই হলে গিয়ে লেডি পাইয়ের পোর্ট্রেট আঁকছিলেন। কাজটা কি শেষ হয়ে গিয়েছে? যা হোক, ডক্টর রেডউইং আর তার স্বামীর উপর ভরসা করতে পারেন জেফ্রি। তারা ওই হোয়াইট হেড দম্পতির মতো না। তাদের দুজনকে ছাড়া এই গ্রামের কথা চিন্তাও করা যায় না। ক্ল্যারিসা পাইয়ের বেলাতেও একই কথা প্রযোজ্য। এই শেষকৃত্যানুষ্ঠানের জন্য সেজে গুজে এসেছেন তিনি। 3 পালকওয়ালা ওই হ্যাটের কারণে কেমন হাস্যকর দেখাচ্ছে তাকে। কি ভেবেছিলেন তিনি? কোনো ককটেল পার্টিতে যাচ্ছেন? মাঝে মধ্যে ওই মহিলার জন্য খারাপই লাগে জেফ্রি। একই মায়ের পেটের ভাই বোন, অথচ একজন থাকেন জমিদারের হালে আর অন্যজন উদ্দেশ্যহীন, বেপরোয়া আর দায়িত্ব জ্ঞানহীন জীবনযাপন করছেন একজন, অন্যজন শিক্ষকতা করছেন গ্রামের একটা স্কুলে। এবং জেফ্রি যতদূর শুনেছেন ক্ল্যারিসা মোটেও খারাপ শিক্ষিকা না, তবে ছাত্রছাত্রীরা তেমন একটা পছন্দ করে না তাকে, কারণ তারাও হয়তো তার অসুখী জীবন সম্পর্কে কিছু না কিছু জানতে পেরেছে। একাই থাকেন ক্ল্যারিসা, নিজের দেখভাল নিজেই করেন। বিয়ে করেননি, প্রায় গির্জায় দেখা যায় ভদ্রমহিলাকে। অনেকবার তাকে গির্জায় হয় ঢুকতে নয়তো বেরোতে দেখেছেন জেফ্রি। কখনো কখনো থেমে দাঁড়িয়ে কুশল জিজ্ঞেস করেছেন জেফ্রি। তবে এটাও ঠিক, কথা বলার মতো তেমন কেউ নেই তার। কে যেন হাঁচি দিল। ব্রেন্ট। ওর দিকে তাকলেন জেফ্রি। শার্টের হাতার উল্টো পিঠে নাক মুছছে সে, এদিক ওদিক তাকাচ্ছে। সবার সামনে কিভাবে আচরণ করতে হবে সেই ব্যাপারে কোনো ধারণাই নেই ওর। ব্যাপারটা আশ্চর্য কিছু না। জীবনের বেশিরভাগ সময় একা একাই থেকেছে লোকটা। লম্বা সময় ধরে কাজ করে পাই হলে, তারপর তাকে খুঁজে পাওয়া যায় না। ফ্যারিম্যানে হয় মদ গিলছে নয়তো সাবার করছে। সেখানে সে সবসময় একই চেয়ার টেবিলে বসে, যেন ওগুলো ওর নিজের। মেইন রোডের অনেকখানি দেখা যায় ওখান থেকে, এবং ধারণা করে নেওয়া যায় ওখানে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকে সে। এত লোক দেখে ব্রেন্ট, তারপরও সামাজিকতা সেভাবে বেড়ে ওঠেনি ওর মধ্যে। প্রায় সময় বোবা হয়ে থাকে সে, তেমন একটা কথা বলে না কারো সঙ্গে। ওর মাথায় কি খেলা করে মাঝে মধ্যে ভাবেন জেফ্রি। অন্য যারা শোক জানাতে এসেছেন তাদের প্রতি তেমন একটা কৌতূহল নেই জেফ্রি। রবার্ট ব্ল্যাকস্টোনের উপর মনোযোগ দিলেন তিনি এবার। ছেলেটার জন্য দুঃখ হয় তার, মায়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারল না। যেদিন মারা গেছেন মিসেস ব্ল্যাকস্টোন, তার আগের দিন বিকেলে কুইন্স আর্মসের বাইরে তার উদ্দেশ্যে যা বলেছিল রবার্ট, তা নিজের কানে শুনছেন জেফ্রি। তুমি মরো না কেন? তুমি মরলে একটু শান্তি পাই আমি। রবার্টকে আসলে দোষ দেওয়া যায় না। রাগের মাথায় অনেক সময় ওরকম কথা বলে ফেলে অনেকেই পরে পস্তায়। ওরকম কিছু বলার সময় কেউই খেয়াল করে না যা বলছে সে তা যদি সত্যি ঘটে যায় তাহলে কি হবে। এখন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। ওর পাশে দাঁড়িয়ে আছে সুন্দরী ওই মেয়ে। ডক্টর রেডউইং এর সার্জারিতে কাজ করে। গ্রামের সবাই জানে আজ বাদে কাল বিয়ে করছে ওরা। দুজনকে মানিয়েছেও বেশ। হবু স্বামীর জন্য বোধহয় দুশ্চিন্তায় ভুগছে মেয়েটা। ওর চেহারায় সেটা ছাপ পড়েছে। রবার্টের একটা হাত জড়িয়ে ধরে রেখেছে সে। এই গ্রামের একটা অংশ ছিলেন মিসেস ব্ল্যাকস্টোন, বলছেন অসবর্ন। তার মৃত্যুতে শোক জানানোর জন্য আজ এখানে একত্রিত হয়েছি আমরা, কিন্তু আমাদের স্মরণ করা উচিত কি রেখে গেছেন তিনি। অসবর্ন তার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছেন। লিখিত সেই বক্তব্যের শেষ পৃষ্ঠাটা পড়তে দেখা যাচ্ছে তাকে। এদিক ওদিক তাকালেন জেফ্রি। দেখতে পেলেন কবরস্থানে ঢুকছে অ্যাডাম। ছেলেটা ভালো, ভরসা করা যায় ওর উপর। যখন দরকার হবে তখন কাজে লাগাবে সে।
অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেলেন জেফ্রি এমন সময়। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হরোউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ ছিল এর দ্বিতীয় পর্ব। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আপনারা যারা নতুন রয়েছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।